নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর পাঁচটা মানি পাঁচ কথা, আজ দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশেষভাবে দেখা। আজ পাঁচ কথায় কোন খবর রয়েছে, কি গুরুত্ব সহকারে আমরা দেখব, উইথ লেটেস্ট আপডেট তুলে ধরবো আপনাদের সামনে আজ পাঁচ কথায়। প্রথমে একটা বিস্ফোরক অভিযোগ, টাকার লোভ দেখিয়ে নাবালকদের রক্ত সংগ্রহ। বিস্ফোরক এই অভিযোগে দুর্গাপুর তোলপাড়। তিনজন স্কুল পড়ুয়াকে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে নেওয়া হয় রক্ত সংগ্রহের জন্য নাবালকদের প্রাপ্তবয়স্ক দেখানো হয় নথিতে। রোগীর আত্মীয় পরিচয় রক্তদান করানোর অভিযোগ স্কুলেরই এক প্রাক্তনীর বিরুদ্ধে। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। নেপথ্যে রক্ত পাচারের চক্র রয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না, এই ঘটনায় জড়িত যারা তাদের কাউকে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওখানে ছেলেকে কি সব বলে নিয়ে গেছে যে ব্লাড নেওয়া করেছে, এখনো টাকা পয়সার লোভ টোপ দেওয়া এই করেছে। এই কমপ্লেনটা করলাম, থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ কমপ্লেন করলাম, তো ওরা দেখছে এখন। এর আগে কখনো ব্লাড দিয়েছে? আমার ছেলে 15 বছর কি ব্লাড দেয় না, জানতে পারছি। আমার কি বলেছিল আমি জানিও না। আমাকে তো স্যার বলেছে যে স্যার স্কুলের স্যার বলে জানিয়েছে যে হ্যাঁ আপনার ছেলের এই কেস হয়েছে। স্যার বলেছে বলে আমি জানতে পেরেছি। ছেলে কিছু বলেনি, ছেলেকে বলতে বারণ করেছে যে বলবি না তোর বাবা তোমাকে গার্জেনকে। কোনো গ্যাং আছে মনে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই গ্যাং আছে তো, নাহলে এইটুকু বাচ্চা ছেলের কিরকম করে কথাবার্তা দেখবেন। যাকে ধরে নিয়ে এসেছি কোনো কথাবার্তা শুনলে বুঝবেন যে আরও বড় কিছু আছে। আপনার ছেলে কিছু বলেনি? তারপরে কিছু বলে না, ও তো ভয়ে কিছু বলে না। এই দেখুন যে ওকে বুঝিয়েছে যে একটা বাচ্চার কিছু হয়েছে, ভাই দিয়ে দে, তোর মা বাবার যদি কোনোদিন ব্লাড লাগে তাহলে দিতে পারো। সেই বিষয়ে ঠিক আছে, ও তো বাচ্চা অত কিছু বোঝেনি, চলো ঠিক আছে দিয়ে দিচ্ছি। সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। জয়ন্ত, জানতে চাইবো যেটা মারাত্মক একটা অভিযোগ, এবং কি করে এই চক্র কিভাবে এই ভুল নথি দেখিয়ে এই ধরনের কাজ করছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কোন কোন তথ্য সামনে আসছে, কিভাবে এই চক্র এই ধরনের অনৈতিক কাজ করে আসছে বলে এখনো পর্যন্ত আমরা তথ্য পাচ্ছি, কি কি জানা যাচ্ছে? যে স্কুলের ঘটনা, এটা এই স্কুলে সব রকম মানে যারা আর্থিক অবস্থা, এরকম সব রকম আর্থিক অবস্থার ছেলেমেয়েরা পড়ে। এখানে যেটা জানা যাচ্ছে, যেগুলো গরিব, সাধারণত গরিব পরিবারের ছেলে, তাদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই স্কুলেরই যে একজন সিনিয়র, অর্থাৎ 12 ক্লাসে পড়ুয়া, সে এখন বর্তমানে অন্য স্কুলে পড়ে, সে এদের সঙ্গে যোগাযোগ করে রক্তদানের জন্য তাদেরকে বলে এবং তাদেরকে টাকা দেওয়া হয়। যেটা জানা গেছে প্রাথমিকভাবে 300 টাকা করে দেওয়া হয়েছিল এই স্টুডেন্টদের। 5 জনকে নিয়ে যাওয়া হয়েছিল, 5 জনের মধ্যে 3 জনের রক্ত নেওয়া হয়েছে, আর 2 জনের হিমোগ্লোবিন কম হলো, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং আরো যেটা জানা যাচ্ছে যে কারা নিয়ে গিয়েছিলেন এবং কোন গ্রাউন্ডে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কি জানতে পারছো? যে কারা নিয়ে গিয়েছিল, কোন গ্রাউন্ডে, কি কারণে, কোন মেডিকেল প্রায়োরিটি দেখিয়ে? দেখো, এই যে ছেলেটির কথা বলা হচ্ছে, যে এদেরকে নিয়ে গিয়েছিল, এদের পূর্ব পরিচিত, এর পেছনে একটা চক্র আছে বলে এখন মনে করছে যেটা পুলিশ এবং স্থানীয় যারা রাজনৈতিক নেতা আছে তারা মনে করছে নিশ্চয়ই কোনো চক্র আছে, না হলে এদেরকে নিয়ে যাওয়া হতো না। এদেরকে নিয়ে গেছে যে একজন অসুস্থ আছে, তার জন্য রক্ত দেবে, এবং রক্ত দিলে একটি কার্ড পাওয়া যাবে, সেই কার্ড দিলে তার পরিবারের যখন কোনো রক্তের দরকার হবে, তার ওই কার্ডের বিনিময়ে সে রক্ত পাবে এবং সামান্য কিছু টাকাও পাচ্ছে। যেটা জানা গেছে, যে এদেরকে নিয়ে যেত সে একটা বড় অঙ্কের টাকা পেত, সেই টাকা কারা দিত সেটাই প্রশ্ন দেখা দিয়েছে। কে ওকে টাকা দিত? এই যে এদেরকে নিয়ে গিয়েছিল, যে প্রাক্তনী অন্য স্কুলের এখন পড়ুয়া, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং পুরো চক্রটা ধরার চেষ্টা করছে। নাবালকদের কাছে রক্ত নেওয়া একদম দণ্ডনীয় অপরাধ। এটা জানার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন এদেরকে অ্যালাউ করেছিল সেই প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কেন অ্যালাউ করেছিল, কাদের নিয়ে যাওয়া হয়েছিল, কে নিয়ে যাওয়া হয়েছিল, চক্রটা কিভাবে কাজ করত, কোন নেক্সাস কিভাবে কাজ করতো, এই গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই বিস্ফোরক ঘটনা সামনে আসছে। বিশ্বস্ত সূত্রেই এসছে খবরটা। সেটা হচ্ছে যে ব্লাড দেওয়া চলছে আন্ডার এজ বাচ্চাদের। এবার কে নিচ্ছে না নিচ্ছে সেটা আমি ঠিক জানি না, কিন্তু কোনো হসপিটালের নাম হয়তো জড়িত, কিন্তু আমি শিওর নই বলে সে নামটা করতে পারছি না। আপনার কাছে ভালো বলতে পারবে প্যারেন্টসরা। আমি আজকে হয়তো পুলিশ কমপ্লেন করব, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের লাইফ রিস্ক। কারণ কোনো বাচ্চাই যাদের থেকে নেওয়া হয়েছে
তারা কেউ 18+ নয়। এটা তো ইমেজ, এটা বিশাল বড় একটা মানে র্যাকেট। আমার যা মনে হচ্ছে এটা যদি প্রশাসন একটু সাহায্য না করে বাচ্চাদের লাইফ রিস্ক হয়ে যাবে। সেই বাচ্চা স্বীকার করছে যে তারা কোন হসপিটালে গেছিল। পশ্চিমবঙ্গে প্রায় 80-র মতো ব্লাড ব্যাংক আছে, 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক। তাদের উপর নজরদারির কাজ আমরা শুরু করি। আমরা ঠিক করি যে এদের আরো তদন্ত দরকার। তো এটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ছোটখাটো ইস্যু হবে, এখান থেকে দেখতে দেখতে আলটিমেটলি সাপ বেরোচ্ছে। নাবালকদের কাছ থেকে রক্ত নেওয়া হচ্ছে। আরো আর একটা জিনিস জানেন, যারা যারা রক্ত দান করছেন তাদের নর্মাল মাত্রার বেশি রক্ত টেনে নেওয়া হচ্ছে, যেমন 500 ml, 550 ml, 450 ml। এইগুলো কিন্তু তাদের কাছ থেকে করা হচ্ছে কেন? যাতে বেশি মাত্রায় প্লাজমা পেতে পারে। নাবালকের কাছে রক্তটা দণ্ডনীয় অপরাধ। যারা নিয়েছে তাদের ব্যাপারে বলি, তদন্ত হচ্ছে, কঠোরতম ব্যবস্থা এবং দেওয়া হবে এবং শাস্তি যা পাওয়ার দেওয়া পাবে। কোনোদিন রক্ত নেওয়া যায় না, অ্যাডাল্ট ছাড়া কোনোদিন রক্ত নেওয়া যায় না যতদূর আমি জানি। এবং অ্যাডাল্ট হলেও তার কি অসুখ বিসুখ আছে সেটা দেখে তারপরেই রক্ত দেওয়া যায়। আমি কথা বলবো, এবং আমার জেলার মধ্যে যদি এরকম ধরনের ঘটনা ঘটে এটা অত্যন্ত ভয়ানক। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে। বইয়ের রয়্যালটি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার এপাং ওপাং ঝপাং। হ্যাঁ, রয়্যালটি না পাওয়ার অভিযোগে তিনি বিজেপির দিকে আঙুল তুলেছেন, তীর ছুঁড়েছেন অভিযোগে। তার দাবি, কোনোদিন তিনি 1 পয়সাও মাইনে নেননি, পেনশনে নেননি। বইয়ের রয়্যালটির টাকায় তাঁর চলে, কিন্তু এবছর এখনো পর্যন্ত সেই রয়্যালটির টাকা তিনি পাননি। নিশ্চয়ই বিজেপির ভয়ে পাবলিশাররা মুখ বন্ধ করে বসে আছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। এর পিছনে বড় একটা খেলা দেখছেন তিনি, এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এর আগে তিনি নিয়মিত রয়্যালটি পেতেন, রয়্যালটির টাকাতেই তার চলতো, তিনি কোনো রকম বেতন বা পেনশন নিতেন না। কিন্তু বিজেপির ভয়ে পাবলিশাররা রয়্যালটি দিচ্ছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। পয়সা মাইনে পর্যন্ত নিইনি আমি, আজ পর্যন্ত এক পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলার স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি। কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি আমি, আজ পর্যন্ত এক পেনশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বই যারা বার করতেন, মূলত দেশ পাবলিশিং এবং বি বুকস, তারা কি বলছেন? এই দুই প্রকাশনী সংস্থার কি বক্তব্য? দেশ পাবলিশিংয়ের সঙ্গে যোগাযোগ করলে TV9 বাংলাকে তাদের তরফে জানানো হয়েছে যে জুন জুলাই নাগাদ রয়্যালটির হিসেব কষে অগাস্টে পাঠানো হয়। পুজোর মধ্যেই প্রাপকের কাছে রয়্যালটির টাকা পৌঁছে যায়, এর অন্যথা হয় না, এবারও হবে না বলেই দেশ পাবলিশিংয়ের তরফ থেকে জানিয়েছেন। অন্যদিকে বি বুকসের তরফ থেকেও তার কর্ণধার এশা তিনি জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ের রয়্যালটি নিয়ে 2 থেকে 3 সপ্তাহ ধরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, কিন্তু যারা আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রয়্যালটির বিষয়টি দেখতেন, সরকার বদলের পর তাদের অনেকেরই নাম্বার বদলে গিয়েছে, সেজন্য কিছু সমস্যা হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস তারা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়্যালটি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা শুরু হয়েছে, যার প্রভাব এসে পড়েছে কলেজ স্ট্রিট বইপাড়াতেও। প্রকাশকদের তরফ থেকে যে দাবি করা হয়েছে যে নির্দিষ্ট সময়ে তাকে তার প্রাপ্য রয়্যালটি যেমনটা দেওয়া কথা তেমনটাই দেওয়া হবে। পাশাপাশি তার যে ইংরেজি বইগুলো যারা ছাপান তারা দাবি করেছেন যে নবান্নের বেশ কিছু কর্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বইয়ের রয়্যালটির বিষয়টি দেখতেন, তারা বর্তমানে স্থানান্তরিত হয়েছেন, বিভিন্ন অন্য দায়িত্বে গিয়েছেন। স্বাভাবিকভাবে এখানে একটি কমিউনিকেশন বা যোগাযোগের অভাব তৈরি হয়েছে। সেই কারণে রয়্যালটির টাকা সম্পূর্ণভাবে গুছিয়ে রাখা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পর্যন্ত তা পৌঁছানো যাচ্ছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 3 বারের মুখ্যমন্ত্রী, তার বই এই মুহূর্তে আউট অফ স্টক। ক্ষমতায় ছেড়ে যাওয়ার পর, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভেঙেছে, এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কলেজ স্ট্রিট বইপাড়ায় বই নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই কোথাও পাওয়া যাচ্ছে না কলেজ স্ট্রিটে।
অবশ্যই এটাও খুবই তাৎপর্যপূর্ণ। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। আমাদের রয়্যালটি প্রত্যেক বছরের শেষে আমরা পুজোর আগে সাধারণত জুন জুলাই মাসের সময় আমাদের তৈরি হয়, এবং যেরকম ছোট ছোট অ্যাকাউন্টগুলো থাকে তাদের প্রথমেই চলে যায়, যেসব বড় বড় অ্যাকাউন্টগুলো যেগুলো থাকে সেগুলো তৈরি হয়ে আমাদের সাধারণত এই আগস্টের মধ্যে আমাদের সেগুলো ডিসপ্যাচ হয়। এবছরও ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে যার যেখানে আছে সেগুলো তারা ঠিকই পেয়ে যান, এবং আমাদের সমস্ত লেখকরাই সেই মতনই পান, এবং ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক সময়ে চলে যায়। আমাদের কাছে খুব কম সংখ্যক বই ওনার আছে টাইটেল হিসেবে, কিন্তু তাও এটা বলা প্রয়োজন যে আমি গত কয়েকদিন ধরে, মানে গত 2-3 সপ্তাহ ধরে চেষ্টা করছি যে যারা আগে ওনার রয়্যালটি হ্যান্ডেল করতেন তাদের সঙ্গে যোগাযোগ করার। এখন যেহেতু সরকার বদল হয়েছে এবং তারা প্রত্যেকেই অন্যান্য জায়গায় চলে গেছেন, বেশিরভাগ লোকেরই ফোন নাম্বার পাল্টে গেছে, আমরা যোগাযোগ করতে পারছি না, এবং যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি তাদের মধ্যে 2-3 জন জানিয়েছেন যে আমাদেরকে জানাবেন যে কি করে ওনার রয়্যালটিটা ওনার কাছে পৌঁছাতে পারবো। এটা ওনার স্টেটমেন্ট দেওয়ার অনেক আগে থেকেই আমরা চেষ্টাটা শুরু করেছি কারণ আমরা জুলাই মাসের শেষেই ওনার রয়্যালটিটা পে করতে পারবো। রয়্যালটি বিতর্কে মমতাকে প্যাথোলজিক্যাল লায়ার বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মমতা মিথ্যে বলে থাকেন, সহানুভূতি গুলোতে সব বলছেন বলে দাবি করেছেন তৃণমূলেরই টিকিটে জেতা ঋতব্রত। কিন্তু ওনার অসংখ্য বই আছে, উনি মাল্টিলিঙ্গুয়াল ট্যালেন্ট, বিভিন্ন ভাষায় বই লিখেছেন, তো বিভিন্ন প্রকাশক বই পাবলিশ করেছে। প্রকাশক বলেছেন না, এটা একদমই ঠিক নয়। তাহলে এটাও একটা প্যাথোলজিক্যাল লাই, মানে কখন কি বলছেন। কেউ যদি প্রচুর মিথ্যে কথা বলেন তাহলে খেয়াল থাকে না কখন কি বলছেন। তো উনি বলছেন যে উনি রয়্যালটি পাচ্ছেন না, প্রকাশক বলছে উনি রয়্যালটি পাচ্ছেন। তাহলে যে প্রকাশক বলছেন উনি রয়্যালটি পাচ্ছেন তিনিও দায়িত্ব নিয়ে বলছেন। স্বাভাবিকভাবে বিষয়টি সামনে আসা দরকার। উনি প্যাথোলজিক্যালি মিথ্যে কথা বলেন, প্যাথোলজিক্যাল লাই, এটাও একটা প্যাথোলজিক্যাল লাই যে উনি এগুলো পাচ্ছেন না। এগুলো সিম্প্যাথি কুড়োবার চেষ্টা, আর কিছু নয়। নিশ্চয়ই তিনি সেটা অনুভব করেছেন বলেই তো তিনি অভিযোগ করেছেন। হয়তো যে বা যারা দিতেন, আমি বলতে পারবো না, হয়তো যে বা যারা দিতেন এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাদের উপর কোনো চাপ আছে কিনা বা তারা কোনো আশঙ্কায় আছেন কিনা এটা জানা সম্ভব নয়। ফলে এটা যিনি বলেছেন তিনি ভুক্তভোগী বলেই বলেছেন। খাওয়া দাওয়া করেন না দেখে মনে হচ্ছে শরীর খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া করুন, সরকার টাকা দেবে। দিদি যখন তৃণমূল জমানা ছিল তখন নিশ্চয় রয়্যালটি পেয়েছে, তখন সেগুলো থেকে পড়ানো হতো। গলা দিয়ে যেমন তিতো ঢালতে হয় ছোটদের, ওরকম পড়ানো হতো। ও কবিতা পড়ার মতন লোক বাংলায় কতজন আছে আমার জানা নাই। তো পেনশন না পেলে তো টেনশন হবেই, তো দিদির পেনশন পাওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমার মনে হয় এই 15 বছর ধরে যা ধান্দা করেছে তৃণমূল পার্টি, তারপর যদি বলে যে পেনশন না পাওয়ার জন্য আমার অসুবিধা হচ্ছে, তাহলে লোকে কিন্তু হাসাহাসি করবে। অতএব আপনি টেনশন করেন না, এরকম পেনশন কত দিয়ে যাবে আপনাকে। বিজেপি আসার পরেই বলেছে ভয় আউট ভরসা ইন। তাই বিজেপির সরকারে কেউ ভয় পাচ্ছে না, সবাই স্বাধীনভাবে চলাফেরা করছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে। বিজেপির শাসনকালে নৈরাজ্য নেই, একনায়কতন্ত্র নেই। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যে নৈরাজ্যের পরিবেশ বানিয়েছিলেন, এক নায়কতান্ত্রিক মানসিকতা নিয়ে হিটলারি মানসিকতায় এই সরকার চালাতেন, সেখান থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে, সমস্ত পাবলিশাররা মুক্তি পেয়েছে। কেউ ভয় পাচ্ছে না, ভয় বলে কিছু নেই। সুতরাং আজকে ভয়ের কথা বলছেন মমতা ব্যানার্জি, তিনি নিজের 15 বছরটা একবার ভালো করে দেখুন। ভয় তারা দেখিয়েছিলেন, আমরা নয়। হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিদেশ যাত্রার মামলা বিচারপতি খারিজ করে দিয়েছেন। দেশে নয় বিদেশেই চোখের চিকিৎসা করাতে অনড় অভিষেক। আগে এসএসকেএমে চিকিৎসা করান পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্য। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন,
তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো, পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। এলিয়ার কোথায় যাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলেন কিনা। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন। চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন। 31শে জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। সমস্ত মানুষের হতে পারে, কেন হবে না? এখানে ডাক্তার কম আছে নাকি হসপিটাল খারাপ আছে? প্রাইভেট আছে, সরকারি আছে, অন্য দেশ থেকে লোক ট্রিটমেন্ট করতে আসছে। ট্রিটমেন্ট করা উচিত, বিশ্বাস রাখা উচিত নিজের চিকিৎসকদের উপরে। আমতলায় অভিষেকের দলীয় অফিস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হলো। 21শে আগস্ট পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। পরবর্তী শুনানি রয়েছে আগামী 18ই আগস্ট। পূর্ব বর্ধমানের গলসিতে গ্রেফতার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি। আদালতে তোলার সময় তৃণমূল নেতাদের চোর চোর স্লোগান শুনতে হয়। প্রিজন ভ্যান ঘিরে সুজন মণ্ডল ও হেমন্ত পালকে চোর চোর স্লোগান দেন সেখানে উপস্থিত একদল মানুষ। শুনলাম না, কারণ আমাদের ওপরে নির্দেশ আছে মানুষের সাথে যাতে খারাপ ব্যবহার না করা হয়। উনি সুজন মণ্ডল যে চুরি করেছেন একজন ব্লক সভাপতি হয়ে, এত দুর্নীতি করেছেন, আমরা নিজেরা আইন হাতে নিইনি। আমরা গলসি থানায় বড়বাবুকে বলেছিলাম, গলসিতে বালি মাফিয়া থেকে, গলসিতে পুকুর বুঝিয়ে গাছ চুরি করা থেকে এমন কোনো নোংরা কাজ নাই যে সুজন মণ্ডল করে নেই। এই সুজন মণ্ডল গলসিকে উদ্বাস্ত করে দিয়েছিল। 2024 সালে আমাদেরকে ঘরছাড়া করেছিল, আমাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছিল। তো এইসব নানা দুর্নীতি সুজন মণ্ডল আমাদের সাথে করে গেছে এবং প্রতিটি জায়গাতে বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস থেকে এমন কোনো জায়গা নাই যে ওর দুর্নীতি নেই, সমস্ত জায়গায় ওর দুর্নীতি। গরিব মানুষের টাকা আত্মসাৎ করে খাসের জায়গা, যেটা আমাদের রাজ্যপালের যে জায়গা, তার মধ্যে নিজে ফ্ল্যাট মার্কেট করেছে। আর হেমন্ত পাল যে আছেন, যে সহসভাপতি ছিলেন, সে তো আরো মাফিয়া। সে গাছ চুরি থেকে আরম্ভ করে দুর্নীতি, আর এত দুর্নীতি করে বলার আর কিছু নাই। চোর তো চোরকে চোর স্লোগান দেবে না, তা তো কি দেবে? গলসি বাজারে তো আপনি গলসি বাজারে আজকে মানুষরা শান্তি করে ঘুমাবে। চোর দুটো ধরা পড়েছে। মানুষের একটা আক্ষেপ ছিল কেন ধরা পড়ছে না। আমাদের গলসি ওসি বলেছিলেন 7 দিনের মধ্যে ধরবো। আমাদের নতুন যে ওসি 7 দিনের মধ্যে ওনাকে অ্যারেস্ট করেছে, ওসিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। বেসরকারি বাসে কেজি কেজি সোনা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে চাঞ্চল্য। বাসে 10 কেজি রূপসহ এক যুবক গ্রেফতার। বাজেয়াপ্ত রূপোর বাজার মূল্য প্রায় 22 লক্ষ টাকা। আমার সহকর্মী অসীম এই মুহূর্তে রয়েছে। অসীম, আমি প্রথমে জানতে চাইবো যে বাসে মানে কি পাওয়া গিয়েছে? 10 কেজি রূপসহ গ্রেফতার ওই যুবক। আবার এটাও জানা যাচ্ছে সোনাও পাওয়া, সোনা রূপো দুটোই পাওয়া গিয়েছে নাকি শুধু সোনা বা শুধু রূপো? একটু ক্লিয়ারলি বলো তো। দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, পুলিশ বাসে অভিযান, পুলিশের কাছ থেকে আগে গোপন সূত্রে খবর ছিল, সেই মতোই কিন্তু পুলিশ বাসে যখন তল্লাশি চালায়, যে যুবককে গ্রেফতার করেছে তার কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে আমাদের যেটা জানানো হয়েছে যে বেশ কয়েক কেজি, প্রায় 10 কেজির উপরে হতে পারে, প্রচুর রূপো রয়েছে, এছাড়াও কিছু সোনার জিনিসও রয়েছে। যদিও আজকে ওই যুবককে গ্রেফতারের পরেই পুলিশ ঘাটাল আদালতে তোলে, পুলিশ 5 দিনের রিমান্ড নিয়েছে। দাসপুর পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে। অ্যাকচুয়ালি সোনা ও রূপো কোথা থেকে এসেছে, কিভাবে ওই ব্যক্তির কাছে পড়ে রইল, কেন সে সঠিক কাগজপত্র দেখাচ্ছে না, কোথাও পাচার করছিল কিনা, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে বলা হয়েছে এই ঘটনায় আরো কেউ জড়িত থাকতে পারে। বেশ, ধন্যবাদ অসীম। কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, উত্তরেও প্রবল বর্ষণ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি। আগামীকালও কলকাতা এবং লাগোয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি 2 মেদিনীপুর, বাঁকুড়ায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, উত্তরেও প্রবল বর্ষণ চলছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টি।
পূর্বাভাস আগামীকালও কলকাতা লাগোয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায়। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকালও কলকাতা এবং লাগোয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানাচ্ছে। এই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, উত্তরেও প্রবল বর্ষণ, সেখানে বেশ কিছু নদী ফুলে ফেঁপে উঠেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি।